আমাদের দেশ পত্রিকা, যার মালিক হলো মাহমুদুর রহমান, যে নাকি একে ভয়ঙ্কর দেশপ্রেমিক। কারণ সে হলো ভয়ঙ্কর ভারত বিদ্বেষী, এবং বলাই বাহুল্য বাংলাদেশের থেকে আপনি যদি ভয়ঙ্কর রকমভাবে ভারত বিদ্বেষী না হন, ভারতের বিরুদ্ধে সারাক্ষণ যদি আপনি বিষোদ্গার না করেন, তাহলে আপনি কিন্তু দেশপ্রেমিক না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দিস ইজ দ্য ডেফিনিশন অফ এ প্যাট্রিয়ট বিং এ বাংলাদেশি। তো এখন এই লোকের একটা পত্রিকা আছে যে আমার দেশ, তো তার অনলাইন যে ইউটিউব পোর্টাল, তো সেখানে দেখলাম ইউটিউব পোর্টাল মানে কি, তার মানে অনলাইন তার পত্রিকা আর কি, তার মিডিয়াতে খবর দিয়েছে যেটা নাকি এমন, মানে আমি বুঝলাম না যে এই খবর কি কারণে দিল, এবং এই খবর দিয়ে সে আসলে কি বুঝাতেও চাইলো, সেটাও কিন্তু আমার কাছে একটা বিশাল প্রশ্ন। তো খবরটা কি, বেশ বিশাল হেডলাইন আকারে একেবারে গুরুত্ব দিয়ে খবরটা প্রচার করছে। সেটা হলো কি, যে এখানে যে দেখছেন আপনারা, বাংলাদেশের $30 বিলিয়ন বিনিয়োগ ভারতে। অর্থাৎ বলতে চাইলো যে কোনো এক বাংলাদেশে সে নাকি $30 বিলিয়ন বিনিয়োগ করছে। কোথায়? ভারতে। বাংলাদেশে না, বাংলাদেশে না। বাংলাদেশে করলে এইভাবে সাড়ম্বরে প্রচার করছে কিনা কে জানে, কিন্তু যেহেতু ভারতে বিনিয়োগ করছেন, দ্যাটস হোয়াই হি মেড দ্য হেডলাইন। সেটাই। তো এখন আমরা মূল খবরে যাই, যে সেখানে আসলে কি বলছে আমরা একটু শুনি। জন্ম বাংলাদেশে, বেড়ে উঠেছেন ঢাকাতেই, অথচ তার সবচেয়ে বড় বিনিয়োগ পাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। এটা তো খুবই খারাপ কথা তাহলে, তাই না? বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুদা ঘোষণা দিয়েছেন তার প্রতিষ্ঠান ডেটা সেন্টার কোম্পানি এয়ার ট্রাঙ্ক 2030 সালের মধ্যে ভারতে $30 বিলিয়ন বেশি বিনিয়োগ করবে। কি আসানক কারবার! জন্ম বাংলাদেশে এবং রবিন হুদা নামে তো মনে হচ্ছে যে মুসলমান। তো একজন মুমিন মুসলমান, জন্ম তার বাংলাদেশে, তার এখন অস্ট্রেলিয়া প্রবাসী, সেখানে একজন ধনকুবের হয়ে গেছে। শোকে আমাদের জন্য গর্বের এবং অহংকারের ব্যাপার। তো সে যদি বিনিয়োগ করে, তো করবে বাংলাদেশে। সেটা না করে সে ভারতের মতো একটা মুশরিক মানে হিন্দু দেশে বিনিয়োগ করতে যাচ্ছে। এটা তো মেনে নেওয়া যায় না। বাংলাদেশি মুদ্রা, যার পরিমাণ প্রায় 3.5 লাখ কোটি টাকার কাছাকাছি। আর সেই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুদা। সমালোচনা তো হবেই। এটা কোন ধরনের কারবার? কি আসানক কারবার! বাংলাদেশের একজন সন্তান, যে নাকি মুমিন মুসলমান, নাম রবিন হুদা। হ্যাঁ, হতে পারে সে অস্ট্রেলিয়ায় গেছিল, ব্যবসা বাণিজ্য করছে, এখন বিলিয়নেয়ার, একজন অন্যতম ধনী ব্যক্তি। শোকে এখন সে বিনিয়োগ করবে, ব্যবসা বাণিজ্য আরো প্রসার করতে চায়। তো তাই যদি করতে চায়, তাহলে তার উচিত কি ছিল? তৌহিদি জনতার দেশ, মুমিন মুসলমানের দেশ এবং তার জন্মভূমি, সেখানেই কি তার বিনিয়োগ করা উচিত ছিল না? সেটা না করে সে ওই মুশরিক মানে হিন্দুদের দেশ ভারতে গিয়ে তার বিনিয়োগ করবে, এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা তো ভয়ঙ্কর সমালোচনাযোগ্য একটা বিষয়। এটা তো ওয়ান কাইন্ড অফ বিশ্বাসঘাতকতার পর্যায়ে পড়ে, যেখানে তার উচিত ভারতকে গালিগালাজ করা, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা, ভারতের বিরুদ্ধে সারাক্ষণ অপপ্রচার করা। সেটা না করে সে $15 বিলিয়ন এক বিশাল বিনিয়োগ, না 15 না 30 বিলিয়ন, হ্যাঁ $30 বিলিয়ন এক বিশাল বিনিয়োগ নিয়ে ভারতে গিয়ে যদি হাজির হয়, তাহলে তাতে তো মুশরিকরাই উপকৃত হবে, তাই না? হিন্দুরা উপকৃত হবে। তো এইটা তো ভাই একজন বাংলাদেশি হিসাবে আমি কোনোভাবেই মানতে পারি না। আর সেখানে মাহমুদুর রহমানের মতো ভয়ঙ্কর ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী একজন ব্যক্তি এবং ভয়ঙ্কর দেশপ্রেমিক, হ্যাঁ ভয়ঙ্কর দেশপ্রেমিক, সে কিভাবে মানতে পারে? আমি তার সাথে সম্পূর্ণ একমত। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর রবিন খুদার প্রতিষ্ঠান ডেটা সেন্টার কোম্পানি এয়ার ট্রাঙ্ক ঘোষণা দিয়েছে ভারতে $30 বিলিয়ন বেশি বিনিয়োগ করা হবে। মানে কি ভয়ঙ্কর কথা! দেখেন, এই যে তার হাস্যজ্জ্বল ছবি দেখছেন নরেন্দ্র মোদীর সাথে, এই যে দেখেন একেবারে চিন্তা করে দেখছেন যে নরেন্দ্র মোদী তাকে কিভাবে সাদরে সম্ভাষণ জানিয়েছে, আর সেও দিব্যি ওই একইভাবে তার সাথে মেলার জন্য কত উদ্গ্রীব হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে যে এরপর এই রবিন হুদা সে কি আর মুসলমান আছে? কারণ হচ্ছে যেভাবে গিয়ে এইখানে হাস্যজ্জ্বল ভঙ্গিতে এই যে মেলামেশা, এই যে ওঠা বসা,
এটা তো ভাই এক ধরনের বন্ধুত্ব, তাই না? তো এখানে যদি ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আপনি দেখেন, তাহলে ওই যে সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে যে হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে ছেড়ে কখনো ইহুদি নাসারা কাফের মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরা তাদেরই পক্ষভুক্ত হয়ে যাবে। অর্থাৎ ইহুদি নাসারা কাফের মুশরিক তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করা হয়, তাহলে সে কিন্তু আর মুমিন মুসলমান থাকবে না, সে হয়ে যাবে কিন্তু ইহুদি নাসারা কাফের মুশরিক, তাই না? তো এখানে এই যে হাস্যজ্জ্বল ছবি টবি যেগুলো দেখা যাচ্ছে, তো এখানে বিষয়টা কি বন্ধুত্বের বিষয় হয়ে দাঁড়ালো না? শত্রুতামূলক অবস্থা থাকলে তো ঠিক এইভাবে মানে মাঞ্জা মেরে হাসি দিয়ে গাল মেলে এইরকম ছবি তো ভাই তুলতো না। এবং একই সঙ্গে এই নরেন্দ্র মোদীকে যদি বন্ধু বা ভারতের লোকজন বা ভারতকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতো রবিন হুদা, তাহলে 30 বিলিয়নের মধ্যে একটা বিশাল বিনিয়োগ নিয়ে তো সে ভারতে গিয়ে হাজির হতো না। এখন প্রশ্ন হচ্ছে, অতঃপর সে কি আর মুসলমান আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অর্থ দিয়ে ভারত জুড়ে 5 গিগাওয়াট সক্ষমতার অত্যাধুনিক ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তোলা হবে, যা এআই, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল অর্থনীতিকে আরো শক্তিশালী করবে। বিনিয়োগের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। অনেকে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আলোচনা সমালোচনা তো হতেই হবে, আলোচনা সমালোচনা তো হতেই হবে, ভয়ঙ্করভাবেই হতে হবে। তবে কি কারণে আলোচনা সমালোচনা হবে, বা আমার দেশ পত্রিকার এই যে মাহমুদুর রহমান এত সাড়ম্বরে এই খবর প্রচার করবে এবং এটা প্রচার করে বস্তুত সে কি মেসেজ দিতে চাচ্ছে? সে কি বলতে চাচ্ছে যে এই রবিন হুদা এ কি দেশদ্রোহী হয়ে গেছে, হ্যাজ ই বিন এ ট্রেইটর? আমি জানি না আসলে সে কি আসলে বলতে চাচ্ছে। কিন্তু দেখেন যে এখানে হয়তো অনেকে বলবে যে ভাই আপনি সব কিছুর মধ্যে ধর্ম টেনে নিয়ে আসেন, কেন টেনে নিয়ে আসি এটা আপনাদেরকে বুঝতে হবে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো সম্পূর্ণ জীবন বিধান, অর্থাৎ একজন মুমিন মুসলমানের জীবনের প্রত্যেকটা বিষয় কিন্তু ইসলামের সাথে জড়িত। অর্থাৎ সে কোথায় ব্যবসা করবে, কোথায় লেখাপড়া করবে, কোথায় বসবাস করবে, কীভাবে জীবনযাপন করবে, কার সাথে ওঠা বসা করবে, ভাই সেটাও ইসলামের লেন্সে আপনাকে দেখতে হবে। এটাই ইসলাম। আপনি বোঝেন বা না বোঝেন, এটা ইসলাম। যারা ইসলাম সম্পর্কে জানে না তারা হয়তো বলবেন যে ভাই আপনি সব কিছুর মধ্যে ইসলাম টেনে নিয়ে আসেন, তাহলে আপনাকে বুঝতে হবে ইউ আর নাথিং বাট অ্যান ইডিয়ট অর স্টুপিড। হ্যাঁ, আপনার ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নেই এবং এই জন্য ফাত্রামিপূর্ণ কথাবার্তা বলেন। আমাকে খুব কঠিন ভাষায় আপনার সমালোচনা করতে হচ্ছে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। হোয়াট ডাজ ইট মিন কমপ্লিট কোড অফ লাইফ? জীবনের সব কিছু ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাহলে এই রবিন হুদা সে যদি একজন মুসলমান হিসেবে এখনো মনে করে নিজেকে, ওই যদি অস্ট্রেলিয়াতেই থাকে এবং বাংলাদেশি বংশোদ্ভূত, এবং যদি এখনো দাবি করে যে সে এখনো মুসলমান, তাহলে সে কোনোভাবে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না, কোয়াইট ইম্পসিবল না। সে এখানে এসে যদি মিষ্টি মুখরোচক মানে ব্যাখ্যা বিবৃতি দেয়, না আমি বিনিয়োগ করব, সেটা তো আমার ইচ্ছা, কোথায় বিনিয়োগ করব সেটাও আমার ইচ্ছা, আবার বিনিয়োগ করতে গেলে কোথায় বিনিয়োগ করলে সবচাইতে উপযোগী হবে সেটা আমাকে দেখতে হবে, আমার যেখানে লাভ বেশি হবে, সুবিধা বেশি হবে, আমি তো সেখানেই বিনিয়োগ করব। জি না, এই ধরনের ফাত্রামিপূর্ণ কথাবার্তা একজন মুসলিম বলতে পারে না। তার ব্যবসা বাণিজ্যও যদি করতে হয় সেক্ষেত্রেও তাকে ইসলামিক পার্সপেক্টিভে করতে হবে, যদি সে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে। এটাই ইসলাম। এরপরে যদি কেউ এসে বলে যে না 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 এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, ভাই ইসলামে ব্যক্তিগত ইচ্ছা স্বাধীনতা বলে কোনো কিছু নাই, আপনাকে ক্লিয়ার কাট আমি বলতে চাই। যাই হোক, পরিশেষে একটু বাস্তব ভিত্তিক ব্যাখ্যাও আসা উচিত যে এই রবিন হুদা কেন বাংলাদেশে বিনিয়োগ না করে ভারতে বিনিয়োগ করছে। এর একেবারে সহজ সরল উত্তর হচ্ছে বাংলাদেশ কোনো নিরাপদ জায়গা না যেখানে বিরাট পরিমাণ অর্থ বিনিয়োগ করা যায় বা কোনো সেক্টরে এখানে বিনিয়োগ করা যায়। কেন? বাংলাদেশের মানুষ হলো ধর্মোন্মাদ, তাই না? তারা তো ইহজগৎকে পাত্তা দেয় না, তাদের আসল লক্ষ্য হলো পরজগৎ। তো তাই যদি হয় তাহলে এখানে তো বিনিয়োগ করার তো কোনো দরকার নেই, মানে অ্যাট দ্য ফার্স্ট প্লেস, রাইট? এখন আপনার শুনতে পছন্দ না হলেও এটাই কিন্তু বাস্তবতা। এখানে মুসলমানদের বিরাট সমস্যা কি জানেন? মুখে মুখে বলবে যে না 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 আমরা ইসলাম চাই, আমরা
শরিয়া চাই, আমরা আমাদের আসল জগৎ হলো পরজগৎ, বাট অ্যাট দ্য সেম টাইম তারা এটাও কামনা করবে যে তারা যেন বিপুল টাকা পয়সা তাদের দেশে বিনিয়োগ হোক, তারা যেন ভালো আয় উপার্জন করে। মানে এটাই হলো যে কন্ট্রোভার্সিয়াল চিন্তা ভাবনা করে, মেন্টালি যে সে ডিস্টর্টেড হয়ে গেছে, মেন্টালি যে বিকলাঙ্গ হয়ে গেছে, এটাই সে বোঝে না। এটা হলো নাম্বার এক। আর নাম্বার দুই, এই রবিন হুদা কেন ভারতে গিয়ে বিনিয়োগ করছে? কারণ সেখানে সে দেখছে যে ভারত একটা বিশাল বাজার, আর এখন কম্পিউটিং, ক্লাউড বা এআই ইত্যাদি ইত্যাদি সেক্টরগুলো সবচেয়ে বুমিং সেক্টর। আর ভারত একটা বিশাল বাজার, তাই না? 145-46 কোটি মানুষের একটা বিশাল বাজার, একটা বিশাল মধ্যবিত্ত শ্রেণী আছে। তো সে দেখছে যে ওখানে বিনিয়োগ করলে তার বিশাল লাভ হওয়ার সম্ভাবনা আছে, তো একজন ব্যবসায়ী হিসেবে তো সেখানে বিনিয়োগ করবে, তাই না? আর 3 নম্বর পয়েন্ট হলো যে দেখেন যে বাংলাদেশে তো গণতন্ত্র নাই, আছে নাই, যে যখন ক্ষমতায় যায় সেই আর নামতেছে না, তাকে তো জোর করে নামাতে হয়, তাই না? তখন নতুন নতুন করে ইসলামী ভাবধারার লোকজন আন্দোলন করে, সংগ্রাম করে, ইসলামী বিপ্লব করতে চায়, এবং করার পরে কি হয়, গোটা বাংলাদেশে শুরু হয় তাণ্ডব, ভাঙচুর, আগুন জ্বালাও, মানে কি একটা অবস্থা, তাই না? তো কোনো কারণে রবিন হুদার এই প্রতিষ্ঠান যদি এবং বাংলাদেশে এক শ্রেণীর মানুষ তো দল বেঁধে অমুক ইসলাম বিদ্বেষী, তমুক ইসলাম বিরোধী ইত্যাদি ইত্যাদি ট্যাগ দেওয়া তো খুবই ওস্তাদ, তাই না? তো এই রবিন হুদার এই প্রতিষ্ঠান, ধরুন আমি ধরে নিলাম সে বাংলাদেশে বিনিয়োগ করলো, তো এর প্রতিষ্ঠানকে একটা পর্যায়ে বাংলাদেশের কিছু লোকজন, এবং তাদের তো কোনো অভাব নাই, ব্যাপকভাবেই বাংলাদেশে বিদ্যমান হুজুর, মোল্লা, মৌলবী, ইসলামপন্থী রাজনৈতিক দল, আদর্শের দল, তাই না? তারা টার্গেট করলো রবিন হুদার এই প্রতিষ্ঠানকে এবং তাকে বললো কি ইসলাম বিদ্বেষী, ঠিক আছে? কারণ এটা তো করতে তো শনি মঙ্গলবার দরকার নেই, তাদের কোনো হয়তো একটা ধান্দা, তারা হয়তো বলছিল রবিন হুদাকে যে একটা বিশাল মসজিদ করে দেন, একটা বিশাল মাদ্রাসা করে দেন, তো সে হয়তো সেটা প্রত্যাখ্যান করলো যে মাদ্রাসা করে আমার লাভটা কি, বা মাদ্রাসা করে বা মসজিদ করে মানে ফায়দাটা কি, এগুলো করে মানে মাদ্রাসা মসজিদ তো বাংলাদেশে কম নাই, তো ওইটা আমি কেন করতে যাবো? মানে এটা তো কোনো অর্থ হয় না। যেহেতু অস্ট্রেলিয়ায় এসে লেখাপড়া টোটা করছে, এরকম ধ্যান ধারণার মানুষে হলে হতেও পারে, তাই না? তো তখন তো বাংলাদেশের মানুষ দেখবে না যে বাংলাদেশে সে বিশাল বিনিয়োগ করছিল, এতে করে বাংলাদেশ লাভবান হচ্ছিল অর্থনৈতিকভাবে, এগুলো কিন্তু বাংলাদেশের তৌহিদি জনগণ এইটা দেখবে না। সাথে সাথে তাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে কি করবে, এইবার তার প্রতিষ্ঠানের ক্ষতি কিভাবে করা যায়, আক্রমণ কিভাবে করা যায়। আর ওই যে ক্ষমতার পালাবদল করতে গেলে যে ওই আন্দোলন সংগ্রাম যেগুলো করে আর কি, যেমন বাংলাদেশ হয়েছে, তাই না, 2024 সালে, তারপরে কত ব্যবসা প্রতিষ্ঠান, কত শিল্প কলকারখানা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে না? তো এই রবিন হুদার প্রতিষ্ঠানও তো ওই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারে। তো এই রবিন হুদা কি এটা দেখে না, এগুলো খেয়াল করে না? তো কোন পাগল আছে দুনিয়ায়, মানে যদিও বাংলাদেশে তার জন্ম, বাংলাদেশেরই সে সন্তান, তো তারপরেও সে যখন বিনিয়োগ করবে তখন এমন পাগল সে হয় নাই যে বাংলাদেশে বিনিয়োগ করে ওই সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকবে যে কখন না জানি তৌহিদি জনতা ক্ষিপ্ত হয়ে তার প্রতিষ্ঠান আক্রমণ করে ধ্বংস করে দেয়, ঠিক আছে? ক্লিয়ার কাট বক্তব্য, এবং এটাই রিয়ালিটি। বাংলাদেশের মানুষ কি এটা বুঝবে? বাংলাদেশের মানুষ কি চায় জানেন? বাংলাদেশের মানুষটা ইসলাম চাষ করে শরিয়া বিধানের মধ্যে থাকতে, অ্যাট দ্য সেম টাইম তারা চায় ইহুদি নাসারা কাফেরদের দেশের লোকজনরা ব্যাপকভাবে এসে তাদের দেশে অর্থনৈতিক বিনিয়োগ করবে, তাদের মানে মজা ফুর্তি দেওয়ার সুযোগ দিবে, তাদের আয় উপার্জনের সুযোগ দিবে। এটা তো হয় না। আপনি ইসলামের চাষ করবেন এবং আপনি ইসলামের চাষ করে আপনি ইহুদি নাসারা কাফের অমুসলিমদেরকে ঘৃণা করবেন, তাদের বিরুদ্ধে সারাক্ষণ জিহাদ জারি রাখবেন, আবার অ্যাট দ্য সেম টাইম আশা করবেন তারা এসে আপনার দেশকে মানে বিনিয়োগ করে আপনার জীবনযাত্রা সচ্ছল করবে। মানে কি দিন দুনিয়ার মানুষে পাগল আর উন্মাদ মনে করেন নাকি নিজেদের মতো? এবার বুঝছেন মূল সমস্যা কোথায়? বাংলাদেশের মানুষের মূল সমস্যা হলো সাইকোলজিক্যাল প্রবলেম। ধন্যবাদ।